বিগত কয়েকটা ভিডিওতে আমরা কথা বলছিলাম জুলাই হত্যাকাণ্ড নিয়ে, বিশেষ করে বাংলাদেশের মানুষের ওপর পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচার গুলিবর্ষণ, আহতদের চিকিৎসায় বাধা দেওয়া ইত্যাদি গুরুতর বিভিন্ন অপরাধ নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই অপরাধগুলোর দায় কার। ছাত্রলীগ বা আওয়ামী সমর্থক, পুলিশ, র্যাব, বিজিবি, ইন্টেলিজেন্স এরা তো প্রত্যক্ষভাবেই সহিংসতার সাথে জড়িত ছিল, কিন্তু এই সহিংসতার সাথে সে সময়কার রাজনৈতিক লিডারশিপ মানে হাসিনা সরকারের উপর মহলের দায় কতটুকু, এই ব্যাপারে জাতিসংঘের রিপোর্টে কি বক্তব্য এসেছে। এ পর্যন্ত শুনে হয়তো অনেকে বলবেন, এ প্রশ্নের উত্তর তো আমরা জানি, এটা তো বোঝা এমন কোনো কঠিন ব্যাপার নয়। দেখুন, আপনি আমি ব্যাপারটা জানা একরকম, কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তে সেটা প্রমাণিত হওয়া, সেটা কিন্তু একটা ভিন্ন ব্যাপার। কাজেই এই তদন্তের প্রতিবেদনে হাসিনা এবং তার সরকারের অন্যান্যদের দায় সম্পর্কে কি উঠে এসেছে, সেটাই হচ্ছে আজকের আলোচনা। সেই আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, এই ভিডিও তো বটেই, সিরিজের কোনো ভিডিওতেই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, সম্পূর্ণটাই এই রিপোর্টের বক্তব্য। আমি এখানে নিছকই একজন অনুবাদক। তো চলুন আমরা তাহলে আজকের মূল আলোচনায় ঢুকে যাই। গত বছরের জুলাই হত্যাকাণ্ডে পলিটিক্যাল লিডারশিপ অর্থাৎ হাসিনা সরকারের দায় কিরকম। একজন মানুষের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব সহজ। তিনি হচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই ভদ্রলোক 19 জুলাই পাবলিকলি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে শুট অন সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড স্বয়ং হাসিনার পরেই যার অবস্থান, তিনি হাটের মাঝে স্বীকার করছেন যে পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে দেখামাত্র গুলি করে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এরকম নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক বা ম্যানিফেস্টলি ইনকম্প্যাটেবল। তার মানে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এই মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ খুব সহজেই পাওয়া যাচ্ছে। পাশাপাশি ভুলে যাবেন না, ওবায়দুল কাদেরের প্ররোচনাতেই কিন্তু ছাত্রলীগ জুলাইতে প্রথম সহিংসতা শুরু করেছিল। এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিজের 5 নম্বর পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ওবায়দুল কাদেরের কথা বাদ দিলে জুলাই হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব আসলে কার, সেটা বোঝার জন্য আমাদেরকে একটা প্রশ্নের উত্তর বার করতে হবে। জুলাইয়ে সংঘটিত হত্যা এবং অপরাধ ছিল দেশব্যাপী একটা বিশাল অপারেশনের অংশ। এ সময় র্যাবের 15টা ব্যাটালিয়নের প্রত্যেকটা রাস্তায় ছিল, বিজিবির 4000 বর্ডার গার্ড, সশস্ত্র পুলিশের 6টা ব্যাটালিয়ন আন্দোলনের সময় ডিপ্লয় করা হয়েছিল। পাশাপাশি ডিজিএফআই এর কয়েক হাজার অফিসার এবং স্টাফ এ সময় সক্রিয় ছিল। আকাশে ছিল হেলিকপ্টার, রাস্তায় ছিল আর্মার্ড গাড়ি। সব মিলিয়ে এটা একটা বিশাল বড় অপারেশন এবং এই অপারেশনের পেছনে সরকারের যথেষ্ট রিসোর্স খরচ করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই পুরো মহাযজ্ঞের পেছনে কে ছিলেন, এর নির্দেশনা কে দিয়েছেন, সমন্বয় বা কোঅর্ডিনেশন কে বা কারা করেছেন। হালের ভাষায় জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে বা কারা ছিলেন, সেটাই কিন্তু আসল প্রশ্ন এবং এর উত্তরটাই জাতিসংঘের প্রতিবেদনে আছে। বেশ কয়েকজন সাবেক অফিসিয়ালের ইন্টারভিউ থেকে জানা যায়, আন্দোলনটাকে ম্যানেজ করার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে একটা মিটিং আয়োজন করা হতো। রিপোর্টে একে বলা হয়েছে কোর কমিটির মিটিং। এই মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তো উপস্থিত থাকতেনই, এছাড়াও থাকতেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল, বিজিবি, র্যাব আর আনসারের ডিরেক্টর জেনারেল, ইন্টেলিজেন্সের প্রধান মানে ডিজিএফআই, এনএসআই, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হেড, কখনো কখনো টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের প্রধান, ঢাকার পুলিশ কমিশনার এবং 20 জুলাইয়ের পর থেকে আর্মির একজন সিনিয়র জেনারেল। এক কথায় বলতে গেলে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী এবং ইন্টেলিজেন্সের রাঘব বোয়ালরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার এই কোর কমিটির মিটিংগুলোতে উপস্থিত ছিলেন। এই কমিটিরই উদ্দেশ্য ছিল জুলাই আগস্টের এই অপারেশনটা দেখভাল করা, যেমন কোন বাহিনীকে কখন ডিপ্লয় করা হবে, আন্দোলন কিভাবে মোকাবেলা করা হবে, সবকিছুর নীতি নির্ধারণ, কোঅর্ডিনেশন ইত্যাদি। তো এই কোর কমিটির কথা জাতিসংঘ কিভাবে জানলো? কমিটির সদস্যদের কাছ থেকেই। তারাই জাতিসংঘকে দেওয়া সাক্ষাৎকারে এর অস্তিত্ব কনফার্ম করেছেন। এছাড়া সে সময়কার অন্যান্য সিনিয়র অফিসিয়ালরাও একই বক্তব্য দিয়েছেন। এখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রশ্নটার উত্তর পেয়ে যাচ্ছি। জুলাই অপারেশনের একজন প্রধান মাস্টারমাইন্ড ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার নেতৃত্বে গঠিত এই কোর কমিটি। স্বভাবতই প্রশ্ন আসে, এই কোর কমিটি থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল এবং জুলাই হত্যাকাণ্ডে তার প্রভাব কিরকম ছিল, এর কয়েকটা উদাহরণ প্রতিবেদনে এসেছে। প্রথম উদাহরণ, 18 জুলাই বিটিভিতে আক্রমণের প্রেক্ষিতে কোর কমিটির একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি কমান্ডারকে বলেন, লিথাল ফোর্স মানে প্রাণঘাতী অস্ত্র
আরো বেশি ব্যবহার করা শুরু করো। ইংরেজি এক্সপ্রেশনটা হচ্ছে মাচ মোর রেডিলি, মানে আরো সহজে যাতে লিথাল ফোর্স ব্যবহার করা হয়। এই কথাটা জানিয়েছেন মিটিংয়ে উপস্থিত একজন কর্মকর্তা। আরেকজন জানিয়েছেন বিটিভিতে আক্রমণের পর থেকেই বিজিবিকে একটা স্ট্রাইক ফোর্স হিসেবে ব্যবহার করা শুরু হয়, যার নির্দেশনা আসে আসাদুজ্জামানের এই কোর কমিটি থেকেই। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে এই মিটিংটার পরদিন শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আরেকটা মিটিং করেন এবং সেই মিটিংয়ে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, "Arrest the ringleaders of the protests, the troublemakers, kill them and hide their bodies." কথাটার বাংলা করলে হয় আন্দোলনের নেতাদের এবং দুষ্কৃতিকারীদের হত্যা করে তাদের লাশ গায়েব করে ফেলো। এটা হাসিনার উক্তি। সিনিয়র অফিসিয়ালদের সাক্ষাৎকার থেকেই এই উক্তির ব্যাপারে জানা গেছে, মানে হাসিনা এখানে নিজেই সরাসরি হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছেন। কিন্তু শুধুমাত্র সাক্ষাৎকারের উপর নির্ভর করলে হবে না, আমাদের দেখতে হবে এই তথ্যগুলো কি বাস্তবতার সাথে মেলে কিনা। দেখুন, বিজিবিকে লিথাল ফোর্স ব্যবহার করতে বলা হচ্ছে 18ই জুলাই কোর কমিটির মিটিংয়ে। তারিখটা গুরুত্বপূর্ণ, 18ই জুলাই, আর হাসিনা হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তার পরের দিন 19শে জুলাই। এই দিনই মানে 19শে জুলাই লাশের সংখ্যা 3 গুণ বেড়ে গেল। মানে 18ই জুলাই মৃতের সংখ্যা ছিল 100, কিন্তু 19শে জুলাই সেটা হয়ে গেল 300। এটা একটা উদাহরণ যেখানে আমরা দেখি একদম উপর থেকে, মানে হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সাথে সাথে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এই কোর কমিটি থেকে হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশনার আরেকটা উদাহরণ হচ্ছে যাত্রাবাড়ি অপারেশন। জুলাই মাসের 20 তারিখ পুলিশ, আর্মি, র্যাব এবং বিজিবি মিলে যাত্রাবাড়ির ব্লকেড সরানোর জন্য একটা অপারেশন চালায়, যার প্ল্যান প্রোগ্রাম এই কোর কমিটি থেকেই করা হয়েছিল। এই কমিটিতে অংশগ্রহণকারী 2 জন সাবেক অফিসিয়াল এই ব্যাপারটা কনফার্ম করেছেন। উল্লেখ্য, এই প্ল্যানিং এর সাথে স্বয়ং শেখ হাসিনাও জড়িত ছিলেন। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসিয়ালদের সাথে সরাসরি আলোচনা করেছেন এই যাত্রাবাড়ির হাইওয়ে কিভাবে আনব্লক করা যায়। তো এই যাত্রাবাড়ি অপারেশনে পুলিশ কমান্ডারদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো মূল্যে এই হাইওয়ে ক্লিয়ার করতে হবে। ইংরেজি কথাটা হচ্ছে অ্যাট অল কস্টস। একজন কর্মকর্তা এই প্রেক্ষিতে বলেছেন এই যে কোনো মূল্যে কথাটার অর্থ হচ্ছে রাইফেল, শটগান যা দরকার হয় ব্যবহার করো। আরেকজন বলেছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীদের হাতে যদি লাঠিসোঁটা, ইটপাটকেল বা দাবটি থাকে তাহলেও তাদেরকে মেরে ফেলো। এই কথাগুলো আমরা জানতে পেরেছি তৎকালীন অফিসিয়ালদের সাক্ষাৎকার থেকে, কিন্তু সেটাই একমাত্র প্রমাণ নয়। এর সাথে আমাদের ঘটনাস্থলের চিত্রটাও মিলিয়ে দেখা উচিত। আসলেই আমরা দেখতে পাই পুলিশ যাত্রাবাড়িতে রাইফেল ব্যবহার করছে, মানে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করছে। 17 থেকে 20 জুলাইয়ের মধ্যে যাত্রাবাড়ির একটা হাসপাতালেই 1200 মানুষ ভর্তি হন এবং দিন যত বাড়ছিল আহতের সংখ্যা ততই বাড়ছিল। যাত্রাবাড়ি হত্যাকাণ্ড নিয়ে আমরা এর আগেও এই সিরিজে কথা বলেছি 6 নম্বর পর্বে। তো যাত্রাবাড়ি আরেকটা উদাহরণ যেখানে আমরা দেখতে পাই ওপর থেকে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে এবং বাস্তবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। যাত্রাবাড়ির অপারেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে অবশ্য আমাদের হাতে আরো প্রত্যক্ষ প্রমাণ আছে। এই ব্লকেটটা ক্লিয়ার করার পর আসাদুজ্জামান কামাল স্পট পরিদর্শনে যান এবং সেখানে তিনি ভিডিওবন্দী হন। সে ভিডিওটা মনে হয় আপনারা দেখেছেন। একজন পুলিশ কমান্ডার মন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, স্যার গুলি করি, মরে একটাই, বাকিরা যায় না, দাঁড়ায় থাকে। ভিডিওটা অত্যন্ত মর্মান্তিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ্য করুন এখান থেকে আমরা কি জানতে পারি। হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়া তো বটেই, এর প্রতিদিনকার আপডেট নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অবহিত ছিলেন। এক কথায় বলতে গেলে অফিসিয়ালদের সাক্ষাৎকার, বাস্তবে মৃত এবং আহতের সংখ্যা, পুলিশ বিজিবির আচরণ, কর্মকাণ্ড এবং ভিডিও ফুটেজ সবকিছু মিলে এটা স্পষ্ট যে জুলাই হত্যাকাণ্ডের পেছনে আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের অন্যান্য টপ অফিসিয়ালদের হাত ছিল। এই বাস্তবতাটা আসলে অনেক আওয়ামী সমর্থকদের জন্য অ্যাকসেপ্ট করা অত্যন্ত কঠিন। জুলাই হত্যাকাণ্ডের এত ফটো আর ভিডিও ফুটেজ আছে যে এটা অস্বীকার করা একদমই অসম্ভব। এই হত্যাকাণ্ডে যে পুলিশ, র্যাব, বিজিবি গুলি ছুটছে সেটাও অসংখ্য ফটো আর ভিডিওতে এসেছে। কিন্তু এই হত্যাকাণ্ড যে সরকারের নির্দেশে এবং সমর্থনেই হয়েছে এবং এর পেছনে যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি জেনারেল, এমনকি স্বয়ং শেখ হাসিনাও জড়িত ছিলেন, এটা অনেক আওয়ামী লীগ সমর্থক কিছুতেই মানতে রাজি হবেন না। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই। জাতিসংঘের এই প্রতিবেদনের উত্তরে আওয়ামী লীগের মুখপাত্র এবং তৎকালীন তথ্য উপমন্ত্রী মোহাম্মদ আরাফাত কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে গত বছর ভুলভ্রান্তি করেছে এটা আমরা অস্বীকার করব না। তার এক্স্যাক্ট ইংরেজি কথাটা হলো মিস্টেকস ওয়ার মেড। তার মানে আমরা এই ভিডিও সিরিজে যে হত্যাকাণ্ডের কথা শুনে আসছি
আরাফাত সাহেব সেটাকে বলছেন মিস্টেক। যাই হোক, তার বক্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী মিস্টেক করে থাকলেও এর পেছনে আওয়ামী লীগের টপ অফিসিয়াল বা সরকারের নেতৃস্থানীয় কোনো মানুষের কোনো হাত ছিল না। এই কথা কিন্তু আরাফাত একা বলেননি। জাতিসংঘের এই রিপোর্টেই কয়েকটা সাক্ষাৎকারে এরকম একটা কথা শোনা গেছে। যেমন বিগত সরকারের কয়েকজন সাবেক অফিসিয়াল তদন্ত কমিটিকে দেওয়া তাদের ইন্টারভিউতে বলেছেন শেখ হাসিনা আর আসাদুজ্জামান কামাল দুইজনেই নাকি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছিলেন অত বেশি বল প্রয়োগ না করতে এবং আইনের ভেতরেই থাকতে। কিন্তু এই নির্দেশ দেওয়া সত্ত্বেও পুলিশ সদস্যরা সেই নির্দেশটা মানেননি, তারা আইন ভঙ্গ করেছেন। এদের মতে জুলাই হত্যাকাণ্ডের দোষ এককভাবে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যদের, রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো দোষ এখানে নেই। তদন্ত কমিটির দৃষ্টিতে এরকম বক্তব্যের আদৌ কোনো গ্রহণযোগ্যতা বা ক্রেডিবিলিটি নেই। কেন? 3টি কারণে। প্রথম কথা, এরকম ডিনায়াল আমাদের হাতে থাকা অন্যান্য বিভিন্ন প্রমাণপত্রের বিরুদ্ধে যায়। আমরা একটু আগে অফিসিয়ালদের সাক্ষাৎকার, বাস্তব পরিস্থিতি, ফটো, ভিডিও ফুটেজ ইত্যাদি বিভিন্ন প্রমাণের ভিত্তিতে দেখলাম হত্যাকাণ্ডের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটি থেকেই দেওয়া হয়েছে। বিশেষ করে বিটিভিতে আক্রমণের পর এবং যাত্রাবাড়ি অপারেশনের সময়কার যে হত্যাকাণ্ড, তার সরাসরি নির্দেশনা এই কোর কমিটি থেকেই এসেছে। একই প্রেক্ষিতে হাসিনা ও আন্দোলনকারীদের হত্যা করে লাশ গুম করে দেওয়ার কথা বলেছেন। তো কেউ যদি বলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো দায় নেই, তা আমাদের হাতে থাকা এই সমস্ত প্রমাণপত্রের বিরুদ্ধে যায়। দ্বিতীয়ত, তদন্ত কমিটি বলেছেন সব দোষ পুলিশের, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো দোষ নেই। এই কথাটার সাথে বাস্তবে আমরা যে পরিস্থিতি দেখেছি সেটা সঙ্গতিপূর্ণ নয়। কারণ পুলিশ, র্যাব, বিজিবি কিন্তু 2-1টা জায়গায় খালি গুলি করেনি, তারা অনেক জায়গায় বারবার একই কাজ করেছে। রামপুরা, উত্তরা, আশুলিয়া, যাত্রাবাড়ি ইত্যাদি সব জায়গায় তারা মানুষের উপর নির্বিচারে বা ইনডিসক্রিমিনেটলি বারবার গুলি চালিয়েছে। একই সাথে ব্লক রেইড এবং গ্রেফতার, গুম, অত্যাচার সব ব্যাপক হারে হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা বা বাধা দেওয়া ব্যাপক হারে হয়েছে। এই সব ঘটনা বা কর্মকাণ্ড এতবার এত জায়গায় হয়েছে যে এদেরকে বিচ্ছিন্ন ঘটনা বলা সম্ভব নয়, বরং এগুলি ছিল একটা প্যাটার্নের অংশ। সেই প্যাটার্নটা নিয়েই কিন্তু আমরা সিরিজের বিগত 2 পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি। মানে কয়েক সপ্তাহ ধরে দেশময় একটা কোঅর্ডিনেটেড হত্যাকাণ্ড হয়েছে, যার সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র আওয়ামী সমর্থক, ইন্টেলিজেন্স সবাই জড়িত ছিল। এই প্যাটার্নটা তখনই ব্যাখ্যা করা যায় যদি আমরা বলি যে এর নির্দেশ ওপর থেকে এসেছে। তদন্ত কমিটি বলেছেন এটা হতে পারে না যে ওপর থেকে নির্দেশ ছিল আইনের ভেতরে থাকার, কিন্তু তা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অংশ দেশের অনেক জায়গায় বারবার কোনো এক অজ্ঞাত কারণে সেই নির্দেশ অমান্য করে চলেছেন। এটা নিতান্তই একটা অবাস্তব কথা। সবশেষে 3 নম্বর, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি। জুলাই আন্দোলনের সময় দেশে প্রতিদিন কি হচ্ছে, তার বাহিনী কি করছে সেটা সম্পর্কে হাসিনা ভালো মতোই অবগত ছিলেন। জানার পরেও সিকিউরিটি ফোর্সেসের অপারেশনকে তিনি সমর্থন জানিয়ে গিয়েছেন এবং এদের বিরুদ্ধে প্রকাশ্য কোনো রকম ব্যবস্থা নেননি। রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায় প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট। যেমন তৎকালীন অফিসিয়ালদের সাক্ষাৎকার এবং টেলিফোন লগের ভিত্তিতে তদন্ত কমিটি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সাথে হাসিনা প্রায় দেখা করতেন এবং ফোনে কথা বলতেন। 3টা ইন্টেলিজেন্স এজেন্সি, ডিজিএফআই, এনএসআই আর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ প্রতিদিন হাসিনার কাছে আন্দোলনের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করতেন। 21শে জুলাই এরকম একটা রিপোর্টে তাকে জানানো হয় রাষ্ট্রীয় বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে। একই সতর্কবার্তা তাকে আগস্টের শুরুতেও জানানো হয়। প্লাস আমরা সবাই জানি এ সময়ে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ক্রমাগত এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু ওয়ার্নিং বা সতর্কবার্তা জানিয়ে আসছিল। মানে মাঠের বাস্তবতা, দেশে কি চলছে, আইন শৃঙ্খলা বাহিনী যে বাড়াবাড়ি সহিংসতা করছে, এই ব্যাপারটা আমার আপনার চেয়ে হাসিনা অনেক ভালো জানতেন। এবং পুলিশ, র্যাব, বিজিবির এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন তো বটেই, দেশের আইনেরও লঙ্ঘন ছিল। তা সত্ত্বেও এদের কাজকর্মের ব্যাপারে, যেমন জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করা অথবা গণহারে গ্রেফতার করা, অত্যাচার করা, এসব ব্যাপারে কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত করা হয়নি। বরং হাসিনা উল্টোটা করেছেন। তিনি কনসিস্টেন্টলি তার আমলের রাষ্ট্রীয় বাহিনী বাদ দিয়ে অন্য সবার দোষ দিয়ে গিয়েছেন। যেমন 17ই জুলাই হাসিনা একটা জুডিশিয়াল এনকোয়ারি গঠন করার ঘোষণা দেন, যার উদ্দেশ্য ছিল
কোটা আন্দোলনের নামে দেশে যে সহিংসতা বা লুটতরাজ ইত্যাদি হচ্ছে সেই ব্যাপারগুলো তদন্ত করা, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী যা করেছে সেটা খতিয়ে দেখার কোনো মোটিভেশন কিন্তু এখানে নেই। একইভাবে 4 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেন আর দেশের মানুষকে বলেন এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে। তার মানে হাসিনা জানতেন খুব ভালো মতো দেশে তার বাহিনী কি করছে, সে আপডেট তিনি ইন্টেলিজেন্স আর সিকিউরিটি ফোর্সেসের কাছ থেকে প্রতিনিয়ত পাচ্ছিলেন। আপনার আমার চেয়ে পরিস্থিতি তিনি ভালো জানতেন, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া দূরে থাক, তিনি আন্দোলনকারীদেরকেই দোষী প্রতিপন্ন করে গেছেন। জুলাই হত্যাকাণ্ডের দায় প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো প্রমাণের আসলে দরকার নেই, এতটুকুই যথেষ্ট। এই পুরো আলোচনার একটা সারাংশ যদি আমরা দেই, এই প্রতিবেদনের ভাষায় জুলাই আন্দোলনের সময়কার প্রত্যেকটা মানবাধিকার লঙ্ঘন, কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা ছিল না। তা মানুষের ওপর গুলি ছোড়া হোক, আহতদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হোক, মানুষকে গণগ্রেফতার, হয়রানি আর টর্চার করা হোক, সবই ছিল সরকারি পরিকল্পনা এবং স্ট্র্যাটেজির অংশ। এই স্ট্র্যাটেজির উদ্দেশ্য কি ছিল সেটা বোঝা খুবই সহজ হয়ে যায় যদি আমরা এই সাক্ষাৎকার প্রমাণপত্র বাদ দিয়ে একটু অন্যদিকে তাকাই। জুলাইয়ের প্রথম দিকে এই আন্দোলন অত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই সরকার কিন্তু তাদের পরিকল্পনা সেট করে ফেলেছিল। শেখ হাসিনা এবং সরকারের অন্যান্য নেতৃবৃন্দ প্রথম থেকেই বলতে থাকেন এর পেছনে সরকার বিরোধী পক্ষের হাত আছে। আন্দোলনটা দমন করতে 10-11 জুলাইতেই হাসিনা ডিজিএফআই কে রাস্তায় নামিয়ে দিলেন যাতে তারা ছাত্রদের সাথে গোপনে একটা বন্দোবস্ত করে ফেলতে পারে। একইভাবে ওবায়দুল কাদের, দীপুমনি, আরাফাত এবং অন্যান্য মন্ত্রী সবাই এই আন্দোলনের বিরুদ্ধে অত্যন্ত হার্ড লাইন একটা অবস্থানে চলে যান। এমনকি একজন অফিসিয়াল বলেছেন আন্দোলন বড় আকারে শুরু হওয়ার আগেই হাসিনা রাস্তায় একদম মিলিটারি রাইফেল হাতে পুলিশ নামিয়ে দেওয়ার চিন্তা করছিলেন। এটা করলে হাসিনার ভাষ্যমতে একমাত্র কথিত জিহাদিরা বাদে সাধারণ আন্দোলনকারীরা সবাই বাসায় চলে যাবে, এটাই ছিল হাসিনার বক্তব্য। এসব থেকে প্রতীয়মান হয় যে প্রথম থেকেই সরকারের উদ্দেশ্য ছিল এই আন্দোলনটাকে যে কোনো মূল্যে দমন করা। এই জন্যই প্রথম থেকে সরকার অত্যন্ত হার্ড লাইনে চলে যায় এবং দিনের পর দিন হত্যাকাণ্ড বাড়তে থাকে। মানে এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে হাসিনা এবং তার সরকারের প্রথম থেকেই একটা ভিশন ছিল, সেই ভিশনটাই আলটিমেটলি বাস্তবায়ন করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের আলোচনা এখানেই শেষ। সিরিজের 10 নম্বর পর্বে আমরা পুরো আলোচনাটার একটা উপসংহার টানার চেষ্টা করব। সেখানে এই প্রতিবেদনটার কিছু সীমাবদ্ধতা নিয়েও আলোচনা থাকবে, কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে 5ই আগস্টের পর দেশের পরিস্থিতি কিরকম ছিল, সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে সামনের পর্বে আলোচনা করব।